এই দৃশ্য তো দেখার কথা ছিল না এত কিছুর পরেও, তাহলে দেখা গেল কেন? আমরা দেখলাম কেন? মহামহিম শুভেন্দু অধিকারী বিধানসভায় ভাষণ দিচ্ছেন, তখন তার গলার পারদ সপ্তমে। উত্তেজিত হয়ে আবেগমথিত হয়ে শুভেন্দু অধিকারী বললেন, অভয়ার বিচার হবে, অভয়ার বিচার দিতে বাঙালি আমাদের জিতিয়ে নিয়ে এসেছেন। এবং সেই সময় দেখতে পাওয়া গেল রত্না দেবনাথ, যিনি বর্তমানে বিজেপির বিধায়ক, অভয়ার মা, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এই মায়ের কান্না পশ্চিমবঙ্গের মানুষ বারবার দেখেছেন, কিন্তু তারপরেও এই কান্নাটা দেখলে এখনো হৃদয়ে একটা গিয়ে ধাক্কা লাগে এবং প্রশ্ন করতে বাধ্য করে যে মহামহিম কেন বলছেন বিচার হবে? বলুন বিচার হচ্ছে, এখন সবকিছু আপনার হাতে, আপনারা ক্ষমতায় এসেছেন, এখন বলুন যে বিচার হচ্ছে এবং 100 দিনের মধ্যে আমরা মিটিয়ে দেব, 100 দিনের মধ্যে বিচার হয়ে যাবে। বলুন এই সামনের অগস্ট মাসে যখন অভয়ার সঙ্গে ঘটে যাওয়া সেই মর্মান্তিক নৃশংস ঘটনার 2 বছর সম্পূর্ণ হবে, তখন একটা শান্তি থাকবে মানুষের মনে অন্তত, যে আচ্ছা ঠিক আছে বিচারটা পেয়েছি আমরা। আপনারা পাশে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, কাউন্টারের সংখ্যাটা আস্তে আস্তে শূন্যতে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমাদের তাই সেই আলোচনা করার একটা জায়গা তৈরি হয়েছে যে 45 দিনের মধ্যে সরকারের প্রতিশ্রুতি কতটা পূরণ করা গেল। দেখুন, সবটা এক্ষুনি করে ফেলতে হবে, কেন করছেন না, এত দেরি কেন করা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলার বা এই লড়াইটা একেবারেই আমাদের নয়। আমরা 3টে জিনিস বেছে নিয়েছিলাম যেগুলো এই সরকারেরই প্রতিশ্রুতি, যেগুলো এই শাসক দলের ইস্তেহারে ছিল, তাদের ম্যানিফেস্টোতে ছিল, তাদের প্রতিশ্রুতি ছিল লিখিতভাবে যে এগুলো তারা করবেন। এবং সেই রকম 3টে বিষয় বেছে নিয়ে আমরা বলেছিলাম যে 45 দিনের মধ্যে এই বিষয়গুলোর দিকে সরকারের কি পদক্ষেপ, কতটা এগোনো গেল, সেই বিষয়টা নিয়ে আমরা 45 দিনের শেষে আলোচনা করব। দেখুন, আজকের এই আলোচনাটা কোনো সমালোচনা বা পর্যালোচনা নয়, এটা একটা সার্বিক আলোচনা যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছে সেগুলোর ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক নাকি শুধুই বাহ্যিক। তো সেই আলোচনার দিকেই আমরা তাকাচ্ছি এবং এর মধ্যে প্রথম যে প্রতিশ্রুতি বা প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অভয়ার বিচার চাই। অভয়ার বিচার চাই তো আপনার কি? অভয়ার বিচার হলে আপনার কি হবে? এখন অভয়ার মা, তিনি নিজে বিধায়ক হয়েছেন, বিজেপির বিধায়ক, তিনি নিজে বুঝে নেবেন মায়ের থেকে মাসির দরদ বেশি। দেখুন, অভয়ার এই যে বিচারের লড়াই, এটা একজন মায়ের লড়াই, সার্বিকভাবে এই কথা সত্যি, সর্বতোভাবে আমি এই কথা মেনে নিচ্ছি। কিন্তু তারই সঙ্গে গত 15 বছর ধরে একটা সমাজ, একটা রাজ্যের মানুষজন বারবার দেখেছেন বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে এবং সেখান থেকে যখন তারা একটা বদল এনেছেন, সাপমোচন যখন তারা ঘটিয়েছেন, তখন কিন্তু একটা নতুন আলোর ইঙ্গিত তারাও দেখতে চান এবং সেই আলোর ইঙ্গিতটা শুধুমাত্র ভাষণে বা বক্তৃতায় নয়, কাজে তারা দেখতে চান। আর এই অভয়ার বিচারের ক্ষেত্রে কতদূর তাহলে এগুলো গেছে? মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ঘোষণা করেছেন যে অভয়ার এই মামলায় 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, আরও সব পরিষ্কার করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এখানে কতটা রয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। কিন্তু এই যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত কতদূর এগিয়েছে, আরও কোনো পদক্ষেপ সামনে আসছে কিনা, সেরকম কোনো আপডেট সামনে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আদৌ খতিয়ে দেখা হচ্ছে কিনা, সেরকম আপডেটও কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। আরজি করের এই মামলায়, আরজি করের কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করলো কে বা কারা, সব ফাইল খোলা হবে, এই ঘোষণা করেছেন আমাদের রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। কিন্তু সেই ফাইলগুলো কি আদৌ খোলা হয়েছে? সেই দিকে কি কোনো পদক্ষেপ দেখতে পাওয়া গেছে? কোনো আপডেট এখনো পর্যন্ত সামনে আসেনি। তারই সঙ্গে আরজি করের সন্দীপ ঘোষকে নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে, নামটা নিশ্চয়ই বাঙালি এখনো পর্যন্ত ভোলেনি। এই সন্দীপ ঘোষকে নিয়ে সম্প্রতি মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে একটি সদর্থক এবং মহতী সিদ্ধান্ত নিতে পেরে, পদক্ষেপ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং তারপর তিনি বলেন যে আরজি করের সন্দীপ ঘোষ, যখন অভয়ার সঙ্গে সেই ঘটনা ঘটেছিল তখন আরজি করের সুপার ছিলেন এই কুখ্যাত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করে তাকে দোষী সাব্যস্ত করার যা যা আইনি পদ্ধতি আছে সেই সমস্ত কিছু করার অনুমতি আমি ইডিকে দিয়েছি, এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। পূর্বতন সরকার এই কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত যাতে এগোতে না পারে এবং সেখানে তাকে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া যাতে এগোতে না পারে, তাই অনুমতি আটকে রেখে দিয়েছিল, তদন্ত প্রক্রিয়া আটকে রেখে দিয়েছিল। সেই জায়গাটা খুলে দিয়ে ইডিকে অনুমতি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই আইনের পথে যাতে এবার গোটা বিষয়টা এগোয় সেই পথটা তিনি পরিষ্কার করেছেন। কিন্তু তারপরেও এখানে একটা কিন্তু আছে, দ্য ডেভিল ইজ অলওয়েজ ইন দ্য ডিটেলস। কেন বলছি এই কথা? কাকে অনুমতি দেওয়া হয়েছে তদন্তের? ইডিকে।
ইডি কিসের তদন্ত করে? আর্থিক তছরূপ, টাকা পয়সা সংক্রান্ত। তার সঙ্গে অভয়ার বিচারের কি সম্পর্ক? সন্দীপ ঘোষকে আরজি করের দুর্নীতি, যে টাকা পয়সা তছরূপ, সেই সমস্ত ঘটনায় সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ইডিকে সেই তদন্তের অনুমতি দেওয়া হয়েছে। সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভয়ার খুন ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত সন্দীপ ঘোষ, এই যে অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই তদন্তটা কতদূর এগোলো তার কোনো খবর, কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এবং সব শেষে যেটা অত্যন্ত চিন্তার বিষয়, যেটা একটা বিশ্বাসঘাতকতার জায়গাকে সামনে রাখে, সম্প্রতি দুটো গুরুতর অভিযোগ করা হয়েছে অভয়ার পরিবারের তরফ থেকে। তার বাবা মা করেছেন এই অভিযোগ, এবং এই অভিযোগগুলো কিন্তু একদম সাম্প্রতিক। অভয়ার বাবা আদালতে দাবি করেছেন কি বলতে হবে, কতটা বলতে হবে, সবটা সিবিআই তাদের শিখিয়ে দিয়েছিল। তাদের নির্দেশ মতো সবকিছু বলতে হয়েছে, ভয় দেখানো হয়েছে। আর এখন তাদের বলা হচ্ছে কেন লিখিত অভিযোগ তারা দেননি। অভয়ার বাবা তিনি বলছেন, সীমা পাহুজা আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছেন যে ঠিক এতটাই বলতে হবে, এর বাইরে কিছু বললে কিন্তু সঞ্জয়কে আটকে রাখা যাবে না, ভয় দেখানো হয়েছে। আর এখন বলা হচ্ছে আপনারা লিখিতভাবে কেন দেননি। এবং তারই সঙ্গে সিবিআই এর আইনজীবী পার্থ দত্তর সম্পর্কেও অভিযোগ করছেন, এই একই অভিযোগ করছেন অভয়ার বাবা। এবং তিনি বলছেন উনি শিখিয়ে দিয়েছিলেন কি বলতে হবে, কতটা বলতে হবে, ঠিক কিভাবে বলতে হবে, ওনার নির্দেশে সবটা বলতে হবে। আদালতে দাঁড়িয়ে উনি নিজেও সেই কথাটা স্বীকার করেছিলেন। যাই হোক, কিন্তু কি শিখিয়ে দিয়েছিলেন সেটা এখনই বলা যাবে না। তার সঙ্গে অভয়ার বাবা আরও বলছেন, আমরা তো কোর্টরুমে ঢুকতেই পারিনি। 11ই জানুয়ারি প্রথম আমরা কোর্টরুমে ঢুকতে পেরেছি। এবং এরপর কটাক্ষ করে অভয়ার বাবা বলছেন, অনুরাগ মোদী নির্মল ঘোষের আইনজীবীর পিঠ চাপড়ে দিয়ে বলছেন আরে কিচ্ছু হবে না। এই হচ্ছে সিবিআই এর আইনজীবীর চরিত্র। এবং দুদিন আগের এই হিয়ারিংয়ে আদালতের তরফ থেকে কি বলা হয়েছে জানেন? ডিভিশন বেঞ্চের যে বিচারপতিরা রয়েছেন তারা কি বলেছেন জানেন? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে আদালত কি নির্দেশ দিয়েছে সিবিআই সেটা বোঝেইনি। এতদিন ধরে সিবিআই কিরকম তদন্ত করেছে, এই এত দিনের তদন্তে সিবিআই কি তথ্য পেয়েছে, কি নথি পেয়েছে? শুধুমাত্র লেখা হয়েছে যে এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র কাজ করেছে, কিন্তু রিপোর্টে এর বাইরে আর কিচ্ছু লেখা হয়নি। এটা কি ধরনের তদন্ত? সিবিআই এর হাত কারা বেঁধে দিচ্ছে? সিবিআই এর এত ইগো কিসের? আমরা তো বিচারই দিতে চেয়েছিলাম। কি হলো তাহলে? এই রেডিও সাইলেন্স কেন? 2024-এর ঘটনা, 2026-এ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। সরকার বদল করে দিয়েছে বাংলার মানুষ, ঢেলে ভোট দেওয়া হয়েছে, এত বিধায়ক দেওয়া হয়েছে। তাহলে এই বিচারটা কবে দেখতে পাবো আমরা? কবে আসবে এই বিচার? 2027-এ আসবে? 2028-এ আমরা এই বিচারটা দেখতে পাবো? একজন মা এই বিচারের লড়াইতে নেমেছিলেন, বিচার পাননি। এই রাজ্যের মানুষ সরকারটাকেই বদলে দিয়েছেন। সেই মা নির্বাচনে দাঁড়িয়ে নিজে লড়াই করে বিধায়ক হয়েছেন, এখন ক্ষমতার দিকে তিনি রয়েছেন। বিচার পাওয়াটাই কিন্তু তার লক্ষ্য। বিধায়ক হওয়াটা পরের কথা, প্রাথমিক লক্ষ্য কিন্তু তার এই বিচার পাওয়াটা, বিধায়ক হওয়াটা নয়। আপনারাই পারেন, আপনাদের হাতে ক্ষমতা রয়েছে, আপনাদের দ্বারা সম্ভব। আপনারা এখন করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের উপর। এরপর আসে দ্বিতীয় বিষয়টা, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 18ই মে এই বিধানসভার যে অধিবেশন তার অনেকটা আগেই 18ই মে মহামহিম শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে দুটো তদন্ত কমিশন তৈরি করা হয়েছে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি খতিয়ে দেখার জন্য, আরেকটা হচ্ছে নারীদের ওপরে যে ধরনের নির্যাতন বা অপরাধ হয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য। এবং দুটো তদন্ত কমিশনেরই মাথায় থাকছেন কলকাতা হাইকোর্টের দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এবং তার সঙ্গে নারীদের বিরুদ্ধে যে অপরাধের জন্য যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছে তার সঙ্গে যুক্ত থাকছেন দময়ন্তী সেন। এবার এই গোটা বিষয়টার কথা বিধানসভার অধিবেশনেও কিন্তু মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। কিন্তু আমরা যে বিষয়টার কথা সামনে রেখেছিলাম সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবার 45 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা বড় বড় দপ্তরের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেগুলো সমস্ত কিছু খুঁজে বের করা সম্ভব নয়, এটা হতে পারে না। সেই কারণে আমাদের আবেদন ছিল যে একটা ছোট দপ্তর, একটা বা দুটো ছোট দপ্তরকে প্রথমে আপনারা বেছে নিন। একটা মৎস্য দপ্তরের মতো দপ্তর বা লাইব্রেরি ডিপার্টমেন্টের মতো একটা দপ্তর, এবং সেখানে কি ধরনের দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেইটা সামনে রাখুন। যে প্রাথমিকভাবে এখানে দেখা যাচ্ছে এত কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এরা এর সঙ্গে জড়িত বা অভিযুক্ত, এবং তারপর তদন্ত এগোচ্ছে। এই জিনিসটা 45 দিনের মধ্যে করা কিন্তু সম্ভব ছিল একটা বা দুটো ছোট ডিপার্টমেন্টের ক্ষেত্রে, কিন্তু বলাই বাহুল্য সেই বিষয়টা হয়নি। এবার জানি অনেকেই এক্ষুনি বলবেন শুধু নিন্দে করতেই বসেছেন, দেখছেন না প্রত্যেক দিন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে, কখনো এমএলএ কখনো কাউন্সিলর, কেউই তো বাদ যাচ্ছে না। আপনারও কি দরকার একটু ডিম থেরাপি?
আমি প্রত্যেক মাসে একটা করে পর্ব করি হঠাৎ যদি উঠলো কথার যারা সদস্য বা মেম্বার রয়েছেন তাদের জন্য, এবং সম্প্রতি আমি একটি পর্ব করেছি, সেখানে 20 মিনিটেরও বেশি একটা আলোচনা আমি আপলোড করেছি মেম্বারদের জন্য। আপনারাও চাইলে সদস্যপদ নিয়ে সেই পর্বটা দেখতে পারেন, এবং সেখানে আমি বিস্তারিতভাবে এই অ্যারেস্টগুলো নিয়ে, এই গ্রেপ্তারগুলো নিয়ে কথা বলেছি এবং প্রশ্ন করেছি যে পাবলিক কি চায়, পাবলিক কি সত্যি শাস্তি চায় নাকি ডিম মেরেই পাবলিকের শান্তি, কোনটা? এবং এই যে অ্যারেস্টগুলো হয়েছে, ওই আলোচনার নির্যাসটা হচ্ছে মোটামুটি 60টার মতো অ্যারেস্ট, সেগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যারেস্ট, একটা হচ্ছে বড় মাছ, একটা ছোট মাছ। পশ্চিমবঙ্গে কিছুদিন আগে পর্যন্ত 100 কোটি টাকা 200 কোটি টাকা দুর্নীতি নিয়ে আলোচনা করলে, সেই খবর সামনে তুলে ধরলে মানুষের চোখের পাতাই পড়তো না। অবাক হওয়া তো অনেক দূরের কথা, মানুষ বলতেন আরে অন্তত 500 কোটি 1000 কোটি না হলে কি আর পশ্চিমবঙ্গে সেটাকে দুর্নীতি বলে? 100-200 কোটি কোনো ব্যাপারই নয়। আর এই যে এতগুলো অ্যারেস্ট সম্প্রতি হয়েছে, প্রথমত প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেগুলো নয়, এবং ইন্ডিভিজুয়ালি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে বেশিরভাগই অভিযোগ হচ্ছে তোলাবাজি, টাকা পয়সা কোথাও নয়ছয় করা হয়েছে, হুমকি দেখানো, ফ্ল্যাট জবরদখল করা, এই ধরনের। কিন্তু সেখানেও যে পরিমাণের দুর্নীতির কথা সামনে রাখা হয়েছে, সম্ভবত সব থেকে বেশি কোটির ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র 2 জন। একজন হচ্ছেন দিলীপ মণ্ডল, আরেকজন হচ্ছেন সব্যসাচী দত্ত, যার স্ত্রী এবং বান্ধবীর প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট, সোনার গয়না, অনেক কিছু বেরিয়ে আসছে। আমরা যখন এই ডিম কেন ছোড়া হচ্ছে এবং ডিম ছুঁড়ে মানুষ কেন আনন্দিত হচ্ছেন এই বিষয়টা নিয়ে কথা বলছি বা পর্যালোচনা করছি, তখন খুব প্রাঞ্জল একটা উত্তর সামনে উঠে আসছে যে যাদের দিকে ডিম ছোড়া হচ্ছে বেশিরভাগই কিন্তু ছোট মাছ। বড় বড় রাঘব বোয়াল কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, একজন হচ্ছেন সুজিত বসু, কিন্তু ওই একই জায়গায় রথিন ঘোষকে ডাকা হয়েছিল, তিনি কিন্তু এখনো গ্রেপ্তার হননি, তিনি কিন্তু পিছলে গিয়ে এখন বহাল তবিয়তেই রয়েছেন। এছাড়া শওকত মোল্লা যাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং পুষ্পা জাহাঙ্গীর তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবার এই গ্রেপ্তারগুলো কিন্তু সামনে উঠে এসেছে, কিন্তু এগুলো পুরনো মামলায়। অবশ্যই নতুন যে সরকার রয়েছে তারা সহযোগিতা করছে না সে কথা আমি একবারও বলছি না, কিন্তু এগুলো পুরনো অভিযোগ, পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এগুলো বাদ দিলে বাকি যাদের গ্রেপ্তার করা হয়েছে 90% কিন্তু ছোট মাছ, পুরপ্রধান, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান। এদের মানুষ কেন ডিম ছুটছে? কারণ এদের সামনে পাওয়া যাচ্ছে সিম্পল উত্তর। এরা এক তো দৈনন্দিন ভিত্তিতে মানুষের উপর অত্যাচার করেছেন, মানুষ এদেরকে নিয়ে তিতি বিরক্ত, এদেরকে দেখা যাচ্ছে ডিম ছোড়া হচ্ছে। বড় বড় রাঘব বোয়ালদেরকে তো তারা হাতের কাছে পাচ্ছেন না, তাই ডিম ছোড়ার মতো কোনো জায়গা তৈরি হচ্ছে না। এবং তারই সঙ্গে এদের বিরুদ্ধে বেশিরভাগই, যেটা আগেই বললাম, অভিযোগ হচ্ছে হুমকি, কাটমানি, তোলাবাজি কিংবা জমি বাড়ি দখল করার। এই অভিযোগগুলোতে এদের গ্রেপ্তার করা হয়েছে, এবং এখানে এরা বেশিরভাগই জামিন পেয়ে যাবে, এক্ষুনি না হলেও 2-3 মাস পরে জামিন পেতে শুরু করবে, বা কেউ জামিন পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, বা এদের বিরুদ্ধে দোষগুলো প্রমাণিত হলেও কিন্তু এদের যে দীর্ঘমেয়াদী সাজা হবে, অনেক দিন জেলে থাকবে, বিষয়টা সেরকম নয়। সেরকম অভিযোগে কিন্তু এদের গ্রেপ্তার করা হয়নি। এবং তারই সঙ্গে এটা ফ্যাক্ট যে এই প্রশ্ন থেকে যাচ্ছে, আজ যাদের দিকে ডিম ছোড়া হচ্ছে, পালা বদলের পর এরাও যদি পালা বদল করে দেয়, অনেকেই তো পালা বদল করছে, ভালো তৃণমূল বা সেরকম কিছু যদি হয়ে যায়, তারপর এরাও যদি এসে বলে আমি তো আর খারাপ নেই, তখন কি হবে? তাই এই চটকদারি দেখে শুধু ডিম মেরেই যদি কেউ খুশি থাকেন তাহলে থাকতেই পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক দুর্নীতি সামনে আসবে এবং সেখানে শাস্তি হবে, এটা যদি দেখতে হয় তাহলে ভরসা রাখতে হবে মহামহিম শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন তার উপর। তিনি এই যে কথাটা বলেছেন যে পূর্বতন সরকারের আমলে যা পরিস্থিতি হয়েছে, যেরকম দুর্নীতি হয়েছে, যেদিকে হাত দিচ্ছে সেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে, যেদিকে হাত দিচ্ছে সেখানে দুর্নীতি, এরপর তো মনে হয় ব্রিগেডের ময়দানকে জেলে পরিণত করতে হবে। এই কথার উপর তাহলে আমাদের ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। দেখুন, আমাদের নতুন মুখ্যমন্ত্রী পুরনো মুখ্যমন্ত্রীর মতো কিন্তু অসংলগ্ন কথাবার্তা বলেন না, একদম পয়েন্টে কথা বলেন, কিন্তু তার বাস্তবে যদি প্রতিফলন দেখতে পাওয়া না যায় তখনই সমস্যা তৈরি হয়। এবং মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে কোনো জায়গা বা অভিযোগ ছিল না, ধরার জায়গা ছিল না, এমনটা কিন্তু নয়। মে মাসে একটা অভিযোগের কথা সামনে এসেছিল যেখানে বলা হচ্ছে নিম্নমানের স্কুল ইউনিফর্ম দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই কিন্তু অর্থ এবং বস্ত্র দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন যে এইরকম নিম্নমানের ইউনিফর্ম দিয়ে কোটি কোটি টাকার বিল সরকারের তরফ থেকে মঞ্জুর করে দেওয়া হলো কি করে, কিভাবে এই দুর্নীতিটা হলো। কিন্তু সেক্ষেত্রে রিপোর্ট এসেছে কিনা, এদিকে কোনো রকম তদন্ত হচ্ছে কিনা, কোনো পদক্ষেপের দিকে এগোনো হচ্ছে কিনা, সেরকম কোনো আপডেট এখন আমরা জুন মাসে কোনো আপডেট কিন্তু সামনে আসেনি।
তারই সঙ্গে তারাতলায় সম্প্রতি যে ঘটনা ঘটলো, এই যে ইললিগাল কনস্ট্রাকশনের যে ঘটনাটা, এই যে ইললিগাল কনস্ট্রাকশনের একটা গোটা চক্র, যেখানে বিল্ডিং হওয়ার কথা না সেটা স্যাংশন করে দেওয়া, সেখানে সই দিয়ে দেওয়া, এই গোটা চক্রটা, এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানেও কতটা ক্র্যাকডাউন হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কাজেই আমাদের রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নেই, খুঁজে বের করতে হবে এমনটা কিন্তু নয়, পদক্ষেপ কতটা হবে সেটাই প্রশ্ন। একদম শেষে এখানে বলি, আপনারা বিশ্বাস ব্রাদার্সের কথা সকলেই জানেন। সৌরভ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, তার বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি, খুনের চেষ্টার মতো অভিযোগ রয়েছে। অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র মেসিকাণ্ড ছাড়া আর কোনো অভিযোগ নেই। অরূপ বিশ্বাসকে কিন্তু আর কোনো অভিযোগের তদন্তে ডাকা হচ্ছে না, কোনো রকম হাঁকাহাঁকি ডাকাডাকি যা হচ্ছে সবটাই কিন্তু এই মেসিকাণ্ডের জন্য। এবার এইখানে মজাটা দেখুন, অরূপ বিশ্বাস ছিলেন তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ। তিনি ব্যাংককে চিঠি দিয়ে বললেন ট্রানজাকশন বন্ধ করে দিন, তৃণমূল কংগ্রেসের কেউ যেন এখান থেকে টাকা বের করতে না পারে। এবার দেখা গেল সেই একই কপি পেস্ট অভিযোগ ঋতব্রতর ভালো তৃণমূলের বিধায়করাও পুলিশের কাছে নিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসের এই ব্যাংক অ্যাকাউন্টে গন্ডগোল রয়েছে, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিন, করে তদন্ত করুন। ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল ফ্রিজ। এরপর ভালো তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন সর্বসম্মতভাবে ভালো তৃণমূলের ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়েছে এবং সেখানে ভালো তৃণমূলের কারা কারা রয়েছেন, দাওয়াতে ইসলামের ডাক দেওয়া ফিরহাদ হাকিম রয়েছেন, মেসি কাণ্ডে অভিযুক্ত অরূপ বিশ্বাস রয়েছেন এবং সুজিত বসুর সঙ্গে যাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছিল সেই রথিন ঘোষও রয়েছেন। এইটা অতটাও মজার বিষয় নয়, মজার বিষয় এরপর যেটা হলো, অরূপ বিশ্বাসের রক্ষা কবচ মামলাটা আবার হাইকোর্টে উঠল এবং সেইখানে দেখা গেল আমাদের রাজ্যের আইনজীবী, রাজ্য সরকারের যে আইনজীবী, তিনি আদালতে অরূপ বিশ্বাসের এই রক্ষা কবচ পাওয়ার ক্ষেত্রে কোনো বিরোধিতা করলেন না, বরং রাজ্যের তরফ থেকে জানানো হলো যে অরূপ বিশ্বাস তো সব রকম সহযোগিতা করছেন, হাজিরা দিচ্ছেন, তদন্তে আসছেন, অতএব কোথাও কোনো সমস্যা নেই। ভাবুন একবার, এই অরূপ সে কি দুষ্টু, তাকে ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না, ধরে আনতে হচ্ছে, এতবার করে সমন পাঠানো হচ্ছে। তার এর আগের বার রক্ষা কবচ পাওয়া নিয়ে যেখানে রাজ্যের অসুবিধা ছিল, সেখানে আজ রাজ্যের আইনজীবী দাঁড়িয়ে আদালতে বলছেন অরূপ বিশ্বাস ইজ আ গুড বয়, অরূপ বিশ্বাস তো ভালো ছেলে, তিনি তো আসছেন, সব রকম সহযোগিতা করছেন, কোনো গন্ডগোল নেই, অতএব তাহলে এই রক্ষা কবচ দেওয়ার ক্ষেত্রেই বা কি সমস্যা থাকবে। এবং হাইকোর্টের তরফ থেকে সেই কারণে অরূপ বিশ্বাসের এই যে রক্ষা কবচ, সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা হলো না। হাউ সুইট, ভাবুন তো একবার, কি ভালো একটা ব্যাপার। সবাই তো ভালো, সবাই তো কমপ্লায়েন্ট, সবাই কথা শুনছে, তাহলে এত ঝগড়াই বা কিসের, রাগই বা কিসের? দ্যাট মাই ফ্রেন্ড ইজ নাও দ্য কোয়েশ্চেন। উদাহরণ যদি সামনে রাখতেই হয়, তাহলে এই যে 20 জন সাংসদ যারা এখন এনডিএর মধ্যে ঢুকে বিজেপির পাশে বসেছেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাত ধরে কাজ করতে চাই বলছেন, তারা সকলে তো দুধে ধোয়া তুলসী পাতা এমনটা নয়। কাকলি ঘোষ দস্তিদারকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছিল, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তাহলে সেখানেও রিপোর্ট একটু সেখানেও একটু ফাইলটা খুলুন। কিংবা এই যে বলা হচ্ছে ঋতব্রতপন্থী বিধায়করা হচ্ছে ভালো তৃণমূল এবং তারা আসলে বিজেপির হাত থেকে তামাক খাচ্ছে, সেখানেও একটু ফাইল খুলুন। উদাহরণ যদি করতেই হয়, তাহলে এখান থেকেও কিছু পদক্ষেপ দেখান মানুষের সামনে, তবেই তো ভরসা আরো বাড়বে। এবং একদম শেষে আরও একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন একটা নতুন বিল নিয়ে আসা হবে, যেখানে শুধু শাস্তি নয়, গুন্ডা হিসেবে যদি প্রমাণিত হয়, কেউ যদি গুন্ডামি করে থাকে, সেরকম অভিযোগ তার বিরুদ্ধে থাকে, তাহলে কিন্তু তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। এবার এই বিষয়টা আবার আদালতে কতটা ধোপে টিকবে, সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় থেকেই যাচ্ছে। আর একদম শেষ যে বিষয়টা ছিল সেটা হলো ডিএ। এই নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, তার কারণ যদিও সরকারের প্রতিশ্রুতি ছিল 45 দিনের মধ্যে বকেয়া ডিএ যা রয়েছে সব ক্লিয়ার করে দেওয়া হবে, সেটা না করা হলেও এবারের বাজেটে 20% ডিএ কিন্তু ঘোষণা করা হয়েছে, যেটা একটা বড় জাম্প। এবং সেই ঘোষণার পরে বাজেটের দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এই কথাটা আবারও বলেছেন যে আপনাদের বাকি সমস্ত যা ডিউ আছে সেটাও ক্লিয়ার করে দেওয়া হবে এবং সামনের বছর শুরু থেকেই কিন্তু সপ্তম বেতন কমিশনও চালু হয়ে যাবে। তাই কিছুটা সময় আমাদের দিন। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে সরকারের তরফ থেকে যথেষ্ট একটা হাত বাড়ানো হয়েছে, খানিকটা তারাও এগিয়ে এসেছেন এবং এই যে খানিকটা অপেক্ষার কথা শুভেন্দু অধিকারী বলছেন এবং জোর দিয়ে তিনি যে আবারও কথাটা বলে দিয়েছেন যে বাকিটাও মিটিয়ে দেওয়া হবে, সেখানে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের অপেক্ষা করার একটা জায়গা তৈরি হয়েছে। কাজেই এই নিয়ে খুব বেশি কিছু বলার নেই, বরং বলা যেতে পারে সরকারের এটা একটা সদর্থক পদক্ষেপ। আজকের পর্ব এখানেই শেষ করছি, আলোচনা এখানে শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।